আমি হঠাৎ করে প্রফেসরকে জড়িয়ে ধরলাম, কোনো রকম লজ্জা ছাড়া। আমি আমার হাত দিয়ে প্রফেসরকে জড়িয়ে ধরলাম। ব্যাস, প্রফেসরও নিজের দুটো হাত আমার কোমরে রেখে দিল, আর ওনার হাতের জোর আরো শক্ত হতে শুরু করলো, আর উনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। সীমা, তোমায় দেখতে দারুণ লাগছে। আমি তোমায় খুব ভালোবাসি। আমার 40 বছরের জোয়ান স্বামীর শক্ত হাতের ছোঁয়াতে আমার নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছিল। আমার শ্বাস দ্রুত চলছিল, বুক ঢিপ ঢিপ করছিল। আমি সাহস করে ওনাকে দেখলাম, আর তখন বুঝলাম আমার স্বামী নিজের 20 বছরের নরম সুন্দর বউকে দেখছিলেন। আমার চোখ ওনার উপর পড়াতেই উনি ওনার পুরুষালী ঠোঁট আমার ফুলের মতন ঠোঁটে ছুঁয়ে দিল। সীমা, তুমি এখানে? খুব জোরে বৃষ্টি হচ্ছে, তুমি ভেতরে এসো, ভেতরে এসো, এসো। গুড মর্নিং স্যার। আজকে কলেজ কেন বন্ধ? মানে ভেতরে, বাইরে বৃষ্টি হচ্ছে। সীমা, তুমি পুরোপুরি ভিজে গেছো, তোমার ঠান্ডা লেগে যাবে। তুমি ভেতরে এসো, চলো, বইগুলো দাও আমায়। এবার ভেতরে এসো, এসো। কলেজের ফাউন্ডারের ডেথ হয়ে গেছে, তাই প্রিন্সিপাল স্যার 3 দিনের জন্য ছুটি দিয়েছেন। এসো, এসো, এসো। দাঁড়াও, আমি তোমার জন্য টওয়েল নিয়ে আসছি। এই নাও, ধরো, বাথরুমে গিয়ে চেঞ্জ করে নাও। নাও। যাও, আরে যাও, যাও যাও। স্যার, থ্যাংক ইউ। টাওয়েল গায়ে দিয়ে আমি বাথরুম থেকে বেরোচ্ছিলামই, তখনই আমার মনে হলো আমি এই অবস্থায় প্রফেসরের সামনে কিভাবে যাব। স্যার, আপনি কোনো জামা কাপড় আমাকে বাথরুমেই দিয়ে দিন, আমি এখানেই পরে নিচ্ছি, প্লিজ। সীমা, কাপড় তো ভেতরে ভিজে যাবে, তুমি বাইরে চলে এসো। আমি তোমার জন্য কাপড় বের করে রেখেছি। ওকে স্যার। আমি দরজা খুললাম আর দরজার সামনে দাঁড়িয়ে গেলাম। জলের বিন্দু হালকা ভাবে আমার গায়ের উপর দিয়ে আস্তে আস্তে বয়ে যাচ্ছিল। আর কে আমাকে টাওয়ালে দেখে যেন হতভম্ব হয়ে যাচ্ছিল, আর আমিও আর কে দেখতেই থাকছিলাম। নির্মলার শাড়ি ভেতরে রাখা আছে, তুমি গিয়ে চেঞ্জ করে নাও। থ্যাংক ইউ স্যার। স্যার, আটকে গেছে। ঠিক আছে। देखूं तुम्हें तो
ইউ স্যার। যাও। থ্যাংক ইউ अगेन স্যার। আমি তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেলাম আর দরজা বন্ধ করে দিলাম। আমার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল আর আমার বুক জোরে জোরে টিপ টিপ করছিল। আমি নিজেকে সামলালাম। আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু তারপর আমার মনে হলো শাড়ি আমি ঠিক করে পরতেই জানি না। যেমন তেমন ভাবে শাড়ি আমি আমার ভেজা গায়ে পরে নিলাম। শাড়ি পরার সময় আমি বুঝতে পারলাম যে ওই সময় আমার কেমন লাগবে যখন আমি শাড়ি পরে কোনো পুরুষের সামনে দাঁড়িয়ে থাকবো। मुझको भी तू रख ले, लगने लगा है अच्छा तुमसे मिलकर, रहने लगी हूँ जब से मैं संभल कर, तुझ पे वारूं अपना ये जीवन, ओ मेरे सजन तुझ पे अर्पण, खुद को अर्पण। তুমি লজ্জা পেও না। এসব যা কিছু হচ্ছে তুমি শুধু একটা অ্যাক্সিডেন্ট মনে করো। এই হতচ্ছাড়া বৃষ্টিকেও আজকেই নামতে হলো। তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে এসো না। তোমায় দেখতে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে তোমাকে, একদম নির্মলার মতন। নির্মলা আপনার বউ? হ্যাঁ, ও আর এই পৃথিবীতে নেই। আমি ওকে ভীষণ ভালোবাসতাম। একটা অ্যাক্সিডেন্টে ও মারা যায়। তোমাকে এই শাড়িতে দেখে নির্মলার কথা মনে পড়ে গেল আমার। জানো, তোমার মুখ চোখ একদম আমার নির্মলার মতনই দেখতে। তোমার গলার স্বর, তোমার হাঁটা ওঠা বসা সবকিছু ওর মতনই একদম। আর হ্যাঁ, নির্মলা এই শাড়িটা খুব ভালোবাসতো। ওকে কেমন দেখতে ছিল? আমি কি ওনার মতোই সুন্দর দেখতে? দাঁড়াও, আমি ওর ফটো দেখাচ্ছি। এই দেখো। ও গড, আমাদের চেহারা সত্যি খুব একরকমের। কিন্তু নির্মলা দিদি আমার থেকে বেশি সুন্দর। সীমা, তুমি নির্মলার মতনই সুন্দর। যখন তুমি সিঁদুর পরবে, কপালে টিপ লাগাবে আর গলায় একটা হার পরবে, তখন তুমি একদম আমার নির্মলার মতনই লাগবে। না না, আপনি তো আমার খুব বেশি প্রশংসা করছেন। নির্মলা দিদি তো আমার থেকে অনেক সুন্দর। সীমা, তুমিও যথেষ্ট সুন্দর, সত্যি। সীমা, যখন তুমি সিঁদুর পরবে আর গলায় একটা হার পরবে, তখন আমার খুব ভালো লাগবে। এবার এসো আমার সাথে। স্যার, এসো, বসো।
আমি তোমার জন্য হারটা আর সিঁদুরটা নিয়ে আসছি। সীমা, এই নাও, এই রইল হার আর এই হলো সিঁদুর। যদি আমার মঙ্গলসূত্র পরাতে, সিঁদুর লাগানোতে আর মাথায় সিঁদুর লাগানোতে আর কি খুশি হয়ে যায়, তাহলে আমি সেটা নিশ্চয়ই করব। मन की बातें आंखों से तू पढ़ ले, সিঁদুরটা পড়ো না। मैं मुझको भी तू रख ले, तुझ पे वारूं এই মঙ্গলসূত্রটা একটু পরিয়ে হ্যাঁ, দিন না। আমি পরিয়ে দিচ্ছি। দাও, আমাকে দাও। আর এই আমি পরিয়ে দিলাম। সীমা, তোমাকে একদম আমার নির্মলার মতনই লাগছে। শুধু শুধু এইভাবে আমার সাথে কিছুক্ষণ বসে থাকো। কতদিন হয়ে গেল আমি আমার নির্মলাকে অনুভব করতেই পারিনি। সীমা, আমার কাছে কিছুক্ষণ এইভাবেই বসে থাকো। সীমা, এইভাবেই বসে থাকো। আমার নির্মলা। না, না, তুমি আমার নির্মলা হতে পারো না। ওর মতন তুমি একজন আদর্শ স্ত্রী হতে পারোই না। নির্মলার মতন এই পৃথিবীতে আর কেউ নেই। ওর মতন কেউ নেই এই পৃথিবীতে। এক্সকিউজ মি প্রফেসর, মানলাম কি নির্মলা আপনার বউ ছিল, কিন্তু আমিও আপনার ভালো বউ হতে পারি। হ্যাঁ, তাহলে ভালো স্ত্রী হওয়ার জন্য একজন ভালো ছেলেও তো চাই, যাকে তুমি বিয়ে করতে পারো। সেরকম ছেলে কি তোমার জীবনে আছে? ছেলে তো নেই, কিন্তু পুরুষ নিশ্চয়ই আছে। কে সেই লোক? ওই পুরুষ এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওই পুরুষের নামও আমি আপনাকে বলতে পারবো। ওই পুরুষের নাম হলো প্রফেসর রাকেশ কুমার। সীমা, এটা হতে পারে না। এটা কখনো হতে পারে না। তোমার আর আমার মাঝের বয়সের গ্যাপ অনেকটা বেশি। সবাই কি বলবে? হাসবে সবাই আমাদের ওপর। তো হাসতে দিন স্যার। আমি সব সময় শুধু আপনাকেই চেয়েছি, শুধু আপনাকেই ভালোবেসেছি, কিন্তু কখনো বলতে পারিনি। স্যার, আমি কখনো পৃথিবীর পরোয়া করিনি। আজ সুযোগ পেয়েছি আপনাকে বলার যে আমি আপনাকে কত ভালোবাসি। আর দেখবেন, আমি দেখিয়ে দেব আপনাকে যে আমি আপনার ভালো বউ হতে পারি। এখন প্লিজ আপনি না বলবেন না। সীমা, আমিও তোমাকে খুব ভালোবাসি। কবে হবে আমার স্ত্রী? কবে আমাকে বিয়ে করবে? আজ আর এক্ষুনি, সারা জীবনের মতো। भीगी भीगी सी रातें हैं, भीगा भीगा सा ये मन, ऐसे मैं तुझ पे कर दूं सजन, ओ ऐसे मैं तुझ पे कर दूं सजन, खुद को अर्पण, खुद को अर्पण, আমার সীমা। खुद को আমার প্রফেসর সোনা। अर्पण। এই
নিন প্রফেসর, ভগবানকে সাক্ষী রেখে আপনি নিজের হাত দিয়ে আমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিন। না সীমা, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার মনে। खुद को अर्पण, खुद को अर्पण, खुद को अर्पण। আজকে আমি একজন বিবাহিত মহিলা হয়ে গেছিলাম। আমি ওনার চোখে দেখলাম, ওনার চোখে আমার জন্য ভালোবাসা ছিল। আমি ভেবেছিলাম উনি আমায় কিস করবেন, কিন্তু উনি আমাকে আলাদা করে বললেন, সীমা, তোমার বাড়ি ফেরা উচিত। তুমি আমার স্ত্রী, আর একজন স্ত্রীর জায়গা তার স্বামীর বাড়িতেই হয়। কিন্তু সমাজের চোখে আমরা এখনো স্বামী স্ত্রী হইনি। আর হ্যাঁ, তুমি প্রতিদিন আসবে। যেরমটা আপনি ভালো বোঝেন। চলো, আমি তোমাকে বাস স্টপে ছেড়ে আসছি। ঠিক আছে, চলুন চলুন। আমার স্বামী আমাকে বাস স্টপ অব্দি ছেড়ে দিল। সারা রাস্তা আমরা দুজন কোনো কথা বলিনি। আর আমি ওখান থেকে বাস ধরে ঘরে চলে গেলাম। রাতে যখন আমি আমার বিছানায় বসেছিলাম, তখন আজকের দিনের সব ঘটনাগুলো মনে করছিলাম। আমি আমার ব্যবহারে আশ্চর্য হওয়ার জায়গায় খুশি হচ্ছিলাম। আর কি খুব ভালো মানুষ, আর এরকম একজন মানুষের বউ হওয়ার সুযোগ, আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছিলাম। আমি বারবার নিজের মঙ্গলসূত্র হাতে নিয়ে দেখছিলাম। ওনার প্রত্যেকটা ছোঁয়া আমার ভেতরে রোমাঞ্চ সৃষ্টি করছিল। আমি আবার বিছানায় শুয়ে পড়লাম আর নিজের পরের ভাবনায় বিভোর হয়ে গেলাম। আমি পরের দিনের অপেক্ষা করছিলাম, আর আমি জানতেই পারলাম না আমার চোখ কখন লেগে গেছিল। হ্যাঁ সীমা, তুমি এখানে? সারপ্রাইজ! তার মানে আজকে ম্যাডামের কলেজে যাওয়া হয়নি? না, আজ আমার মুড ছিল না কলেজে যাওয়ার। হুম? আর আমি তো আপনার বউ না, তাই আজ থেকে আমি আপনার খাবার বানাবো। তাই নাকি? মুচ্ছি। আচ্ছা প্রফেসর, হ্যাঁ বলুন। একটা কথা বলুন। আপনি আমার সাথে বেইমানি তো করবেন না?
এই যে আমার মিষ্টি বউ, এটা কি করে সম্ভব যে আমি তোমাকে ঠকাবো আর তোমাকে ছাড়া আমার বাঁচার তো কোনো প্রশ্নই ওঠে না। সত্যি বলছেন নাকি ডায়লগ দিচ্ছেন? বলুন। তোমার দিব্যি। সত্যি আমার দিব্যি? I love you. আপনার দাড়ি আমার লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাড়ি কামিয়ে নেব, ঠিক আছে। হ্যাঁ, চুলও কেটে নেবেন। চুল চুল তো আমার ছোটই, চুল কাটবো কেন? আচ্ছা শোনো, ওই সব কথা ছাড়ুন, আমার খুব খিদে পেয়েছে, খাবার আনি। আমি প্রথমবার আপনার জন্য কিছু বানিয়েছি, আপনি খাবেন না? না না তুমি যেও না, আরে না না, ছাড়ুন আমি তোমায় আমায়, যেতে দেবো খাবার না। ঠান্ডা হয়ে যাবে। এত কষ্ট করে বানিয়েছি। যে কোনো কোথাও শুয়ে পড়ো, যে কোনো জায়গায় আমাকে হাত লাগিয়ে দাও। তো আজকে আমার ম্যাডাম আমার জন্য ফার্স্ট টাইম রান্না করেছে। আই লাইক ইট। ওয়েলকাম, আসুন আসুন আসুন। খুব জোর খিদে পেয়েছে আমার। খাবার খাবারগুলো দেখে তো আরো খিদে পেয়ে গেল। খাবার আত্মস্য খেয়ে হয়েছে না। দেখুন, ভীষণ টেস্টি। দিন না। ভীষণ টেস্টি। कर दूं सजन खुद को अर्पण, खुद को अर्पण, खुद को ভালো খাবার বানাই আমি। अर्पण। মুখ খুলুন। না না, ব্যাস 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 ব্যাস। লাস্ট Last বার, হ্যাঁ? প্লিজ লাস্ট। अर्पण। খুব জোরে খিদে পেয়েছিল না? কখন তাহলে থেকে? আর একটু খাও না না, না খাও, না, খাও। ব্যাস হয়ে আরে গেছে। না, আর তোমায় একদম খেতেই না। হবে। না না, একদম খাও না, বলছি। আপনি খান। রান্না তো আমার ম্যাডাম দারুণ করেছে, কিন্তু এই রান্নায় শুধু একটা জিনিসের কমতি ছিল। কি? তুমি একটু ভেবে দেখো না, ভাবো। আমি মিষ্টি বানাতে ভুলে গেছি, দাঁড়ান আমি এক্ষুনি মিষ্টি বানিয়ে আনছি। না 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 না, তুমি এখানে বসো, চুপ করে বসো, চুপচাপ বসো। খাবারে মিষ্টির কমতি ছিল না, যেটা কম ছিল সেটা হলো কি? আমি উঠতে যাচ্ছিলাম, উনি আমাকে ধরে নিলেন। তারপর আমার ঠোঁটের ওপর উনি ঠোঁট রাখলেন। আমার শরীরে যেন কারেন্ট লেগে গেল। আর হওয়ার কি ছিল, আমাদের ঠোঁট একে অপরের সাথে মিলে গেল। আমি চমকে গেছিলাম, কিন্তু পিছু হটিনি। আমার স্বামী আমার ঠোঁটগুলো নিজের ঠোঁট দিয়ে ধরে নিল। কি দারুণ অনুভূতি ছিল সেটা। আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে শুরু করলাম। আমি লজ্জা পেয়ে উঠে বাইরের দিকে চলে যাচ্ছিলাম। ছাড়ুন, আপনি আমাকে কিচেনে অনেক কাজ আছে। আরো জোরে জোরে হাসছিল। মিষ্টিটা এখন ঠিকঠাক পেয়ে গেলাম। সীমা, তুই যেটা করছিস না সেটা একেবারেই ঠিক নয়। আজকাল তোর রং ঢং আমার একেবারেই ভালো লাগছে না। কি করছিস তুই সীমা? তোর কানে কথাগুলো যাচ্ছে যেগুলো আমি বলছি? শুনছি মা। চুপ কর। তুই আজকাল ঘরে খুব কম সময়ের জন্য থাকিস আর কলেজও ঠিক মতো যাস না। যখনই দেখি ওই ফোনে প্রফেসরের সঙ্গে কথা বলছিস। তুই কি প্রেমে টেমে পড়েছিস নাকি? হ্যাঁ দেখ সীমা, আমি কিন্তু এইসব একদম পছন্দ করি না। তুই কেন বুঝতে পারছিস না আমার কথা? শান্তি মা, শান্তি। আমাকে যেতে হবে, কলেজের জন্য লেট হচ্ছে। আরে কোন কলেজ? উফ মা। মুয়া। আরে প্রেম করার আগে ওর বয়সটা তো একবার দেখে নিতি। সীমা, আমার ভাগ্য খুব ভালো, সেই জন্যই তো আমি তোমায় পেয়েছি। থ্যাংক ইউ। সীমা, আমরা বরং এক সপ্তাহের জন্য কোথাও বাইরে যাই। না মানে বলতে চাইছি
একদম স্বামী স্ত্রীর মতন, যাতে আমরা আমাদের বিবাহিত জীবনটাকে খুব ভালো করে কাটাতে পারি। হ্যালো, 1 মিনিট, আমার মা আমাকে কোথাও বাইরে যেতে দেবে আহা, না। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে সীমা, আর সেটা জানো কি? সেটা হলো পরের সপ্তাহে কলেজের ক্যাম্প বাইরে যাচ্ছে, মানে বলতে চাইছি মহাবলেশ্বর যাচ্ছে, আর তুমি মহাবলেশ্বরের জন্য বেরোবে, আর আমরা কি করব, মহাবলেশ্বর যাওয়ার বদলে সোজা লোনাওয়ালা চলে যাব, আর তারপর আমরা ওখানে গিয়ে ভীষণ আনন্দ করব। সত্যি? হ্যাঁ। লাভ ইউ। লাভ ইউ টু। ওদিকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ওয়াও, এটা কি ওই গণেশের মন্দির? হ্যাঁ হ্যাঁ, ওকে ওটাই তো। ওকে, খুব ভালো হিল স্টেশন, আমি শুনেছি। আমি ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। লাভ ইউ টু। আমার প্রফেসর সোনা, এত তাড়াহুড়ো? এখন তো আমরা লোনাভলা যাচ্ছি। অলরাইট, সেটা তো আমিও জানি যে আমরা লোনাওয়ালা যাচ্ছি। একটা কথা বলবো? বলো। তুমি এত সুন্দর কেন বলো তো? ইচ্ছে করে সব সময় আমি তোমার দিকেই তাকিয়ে থাকি, আর জানো আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার স্ত্রী। আপনি বিশ্বাস করেন? আরে হ্যাঁ হ্যাঁ, এখন আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে আমি একজন ভীষণ সুন্দরী বউয়ের বর। ছাড়ুন না প্রফেসর, আচ্ছা। প্লিজ। এখানে আমি তোমায় ছাড়বো। বেটার দেখতে দিন না। ওহো, এবার কি হলো প্রফেসর? তুমি কাপড়টা খুব মানে একটু ছোট পরে ফেলেছো, মানে বলতে চাইছি যে তুমি যদি চুড়িদার পরতে তাহলে আরো সুন্দর লাগতো তোমাকে। ও আমার লজ্জাপতি প্রফেসর, লোনাভলা পৌঁছাতে দিন, আপনার সব ইচ্ছে পূরণ করব। ওকে বাবা, সো সরি। সরি কিসের জন্য? সরি না, গিভ মি কিস। ড্রাইভার দেখছে আয়না দিয়ে, খুব চালাক। সরি। আমার খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি জল দিচ্ছি, এক্ষুনি জল দিচ্ছি, এই নাও। আমি জল খাই দিচ্ছি। হয়েছে? ঠিক আছে, ব্যাস। আর কিছু? কাম, এসো। কতক্ষণে পৌঁছাবো এই তো আমরা? আমরা পৌঁছেই গেছি, আর একটুখানি হয়তো। আমার জন্য এই সব কিছু নতুন। ওয়েলকাম স্যার, আপনাদের ট্রাভেল কেমন ছিল? গুড, এই নিন আপনার হোটেল রুম কি। থ্যাংক ইউ। প্লিজ কাম চলো। দিস ওয়ে। হ্যাপি হানিমুন ম্যাম। থ্যাংক ইউ। চলো, সাবধানে। আমি হঠাৎ করে প্রফেসরকে জড়িয়ে ধরলাম, কোনো রকম লজ্জা ছাড়া। আমি আমার হাত দিয়ে প্রফেসরকে জড়িয়ে ধরলাম। ব্যাস, প্রফেসরও নিজের দুটো হাত আমার কোমরে রেখে দিল, আর ওনার হাতের জোর
আরো শক্ত হতে শুরু করলো আর উনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। সীমা, তোমায় দেখতে দারুণ লাগছে। আমি তোমায় খুব ভালোবাসি। আমার 40 বছরের জোয়ান স্বামীর শক্ত হাতের ছোঁয়াতে আমার নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছিল। আমার শ্বাস দ্রুত চলছিল, বুক ঢিপ ঢিপ করছিল। আমি সাহস করে ওনাকে দেখলাম আর তখন বুঝলাম আমার স্বামী নিজের 20 বছরের নরম সুন্দর বউকে দেখছিলেন। আমার চোখ ওনার উপর পড়াতেই উনি ওনার পুরুষালী ঠোঁট আমার ফুলের মতন ঠোঁটে ছুঁয়ে দিল। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার। আগে বলুন। আসলে স্যার, প্রফেসর রাকেশ কুমার আজকাল কোথাও দেখতে পাওয়া যায় না। কোথায় গেছেন? উনি এলাহাবাদ সেমিনারে গেছেন। কেন, কিছু দরকার? আমি কি আপনার কিছু সাহায্য করতে পারি? আসলে ওনার কিছু বই ওনাকে কিছু বই দেওয়ার ছিল। আপনি আমাকে দিয়ে দিন, যখন উনি আসবেন আমি ওনাকে দিয়ে দেব। কোনো ব্যাপার না, যখন উনি আসবেন আমি দিয়ে দেব। তারপর থেকে প্রফেসর আর কে আমি কোনোদিন দেখতে পাইনি। শুনেছিলাম যে উনি কলেজের কোনো ইম্পর্টেন্ট সেমিনার অ্যাটেন্ড করতে এলাহাবাদ গেছিলেন, আর ওখানে একটা কার অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়ে গেছিল। আমার যেন আমার পায়ের তলা থেকে জমিই ধসে গেছিল। আমি আমার ব্যথা কাউকে বলতেও পারছিলাম না, আর কাউকে বোঝাতেও পারছিলাম না যে মানুষের মৃত্যু হয়েছে সে আমার স্বামী ছিল। কিন্তু মনে মনে আমার এই অভিযোগও নিশ্চয়ই ছিল, উনি আমাকে না বলে কেন গেলেন? ওনার মোবাইলও সুইচড অফ ছিল। আমি প্রফেসরের স্মৃতি ভুলতে পারিনি। কিছুদিন পর আমি একটা পার্সেল পেলাম। যে পাঠিয়েছিল তার নাম ওখানে ছিল না। আমি তাড়াতাড়ি এই প্যাকেটটা খুললাম। তার মধ্যে ওই বইটাই ছিল যেটা প্রফেসর অর্ধেক ছেড়ে দিয়েছিল, যার প্রথম কভারে ছিল অর্পণ আর রাইটারের নাম রাকেশ কুমার লেখা ছিল। আমি কিছু বুঝতে পারলাম না। ওই বইয়ের মধ্যে একটা চিঠিও ছিল। আমি ওটা খুললাম আর তাড়াতাড়ি পড়তে শুরু করলাম। আমার প্রিয় সীমা, এই হলো অর্পণ আমার জীবনের, আমার একমাত্র সীমার জন্য, যে আমাকে মন থেকে ভালোবেসেছে। এই অর্পণ আমার সেই প্রিয় স্ত্রীর জন্য, যে বয়সের কথা না ভেবে যে আমাকে ভালোবেসেছে। দুনিয়ার কথা না ভেবে আমি আমার সীমাকে ভালোবেসেছি, খুব খুব ভালোবেসেছি। সীমা, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেজন্য আমি তোমাকে না বলে আমি এলাহাবাদে এই পুস্তকের প্রকাশনের জন্য গিয়েছিলাম, যাতে আমি আসার আগে এই পুস্তক তোমার হাতে চলে আসে। প্লিজ তুমি রাগ করো না।
আর এই পুস্তককে স্বীকার করে নিও। আর হ্যাঁ, আমি 1-2 দিনের মধ্যেই ফিরে আসছি। তোমার রাকেশ কুমার। সীমা, সীমা কি হয়েছে বাবা? কি হয়েছে মা? কেন এত কাঁদছিস তুই? আমি সারা জীবন বিয়ে করিনি।